হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব থেকে 1200 যে ম্যারাথন এমসিকিউ তোমাদের চলছিল, এটা তার পার্ট 3। পার্ট 1 পার্ট 2 অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা আমার আগের দুটো ম্যারাথন এমসিকিউর ক্লাস দেখোনি তাদেরকে বলবো অবশ্যই দেখে নিও। আবারও বলছি, এই যে তোমাদের 1200 এমসিকিউজে এখানে কিন্তু সমগ্র সিলেবাস তোমাদের কমপ্লিট করা হবে। চাইল্ড সাইকোলজি সিলেবাসের A to Z কিন্তু এমসিকিউ আকারে আমি তোমাদের সাজিয়ে নিচ্ছি। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো কোয়েশ্চেন নাম্বার 350 অবধি হয়েছিল, আজকে 351 থেকে হবে। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করার উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে পূর্ব জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগ্রত করা। কোয়েশ্চেন নাম্বার 352, শিখন প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে জ্ঞানমূলক। পিয়ার টিউটরিংয়ের ভিত্তি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য ও মত আদান প্রদানের মাধ্যমে শিক্ষা। অন্তর্ভুক্তি শিক্ষায় শিক্ষকের দায়িত্ব হলো বিশেষ শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখা, বিশেষ শিক্ষার্থীদের নির্দিষ্ট করা, বিশেষ শিক্ষার্থীদের নির্দেশনার কৌশলের পরিকল্পনা করা। দেখো এই তিনটেই সঠিক উত্তর হবে, তার মানে উপরের সবগুলি হচ্ছে কারেক্ট আনসার। অন্তর্ভুক্তি শিক্ষা প্রসারে বাধাগুলি হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, সাধারণ বিদ্যালয়ের অনীহা, প্রচারের অভাব, বিশেষ শিক্ষার্থীদের ক্ষমতার প্রতি সাধারণ জনগণের আস্থাহীনতা। দেখো পরবর্তী প্রশ্ন, প্লাস কারিকুলাম কোথায় ব্যবহৃত হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যেসব আন্তর্জাতিক সংস্থা বিশদ আলোচনা করেছেন তাদের মধ্যে অন্যতম হলো ইউনেস্কো। মুদালিয়ার কমিশন 1952 সালে গঠিত হয়, 52-53। কত সালে নারী শিক্ষার জাতীয় পর্ষদ গঠন করা হয়? ন্যাশনাল কাউন্সিল অফ ওমেন এডুকেশন 1959 সালে। 1959 সালে নারী শিক্ষার জাতীয় পর্ষদের সভানেত্রী হন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। ভক্ত বৎসল কমিটির রিপোর্ট 1963 সালে প্রকাশিত হয়। গ্রামাঞ্চলে মেয়েদের শিক্ষার দ্রুত প্রসারের উদ্দেশ্যে নারী শিক্ষার প্রতি উদাসীনতার কারণ অনুসন্ধানের জন্য জাতীয় নারী শিক্ষা পর্ষদ 1963 সালে আরও একটি কমিটি গঠন করেন, যার সভাপতি হন শ্রী ভক্ত বৎসলম। এবারে দেখো কমিশন সম্পর্কে বলা আছে সালগুলো, উডের ডেসপ্যাট 1854, হান্টার কমিশন 1882, মিত্র কমিশন 1992, স্যাডলার কমিশন 1917, হাটর কমিটি 1929 যেটা প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত, নৈতালিং 1937 বুনিয়াদী শিক্ষার সঙ্গে সম্পর্কিত, সার্জেন্ট কমিটি 1944 এবং রাধাকৃষ্ণন কমিটি 1948-49 যেটা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত। মুদালিয়ার কমিশন 1952 মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে, হংস মেহতা কমিটি 1961 নারী শিক্ষার ক্ষেত্রে, ভক্ত বৎসলম কমিটি 1963, কোঠারি কমিশন 1964-66 থেকে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত, জনার্দন কমিটি 1992। পশ্চাৎ পদশ্রেণী কাদের বলা হয়? এসসি এবং এসটি। এবার একটা প্রশ্ন আছে, দেখো পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ হলো পশ্চাৎপদ গোষ্ঠীর জনগণের হীনমন্যতা, শিক্ষার প্রতি আগ্রহের অভাব, দারিদ্র্য। উপরের সবগুলি, দেখো এই সবগুলি হবে কারেক্ট আনসার, তো উপরের সবগুলি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ব্যতিক্রমী শিশুদের চেনার সর্বোৎকৃষ্ট উপায় হলো পর্যবেক্ষণ। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া শিশুর বুদ্ধাঙ্ক হয় 70 থেকে 85-র মধ্যে। দেখো 70 মানে সেটাকে বর্ডার লাইন বলে। শিখন একটি সমন্বয়ধর্মী জটিল মানসিক প্রক্রিয়া। শিখন অক্ষমতাকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়: বাচনিক ও ভাষাগত বিকাশজনিত অক্ষমতা, শিক্ষাগত দক্ষতার অক্ষমতা এবং অন্যান্য শিখন অক্ষমতা। শিখন অক্ষমতা পরিমাপের জন্য 5টি বিভিন্ন ধরনের অভিক্ষা ব্যবহৃত হয়। এগুলি হলো আদর্শায়িত দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, সমস্যা নির্ণায়ক অভিক্ষা, অপ্রথাগত পঠন অভিক্ষা, নির্ণায়ক অভিক্ষা এবং আচরণগত মূল্যায়ন অভিক্ষা। এরপরে দেখো আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার উদাহরণ কিছু দেওয়া আছে এখানে। তো তোমাদের এই যে জায়গাটা, এই যে অভিক্ষা, এখান থেকে কিন্তু তোমাদের 2013 সালে একটা প্রশ্ন ছিল, তো তোমরা কিন্তু একটু দেখে নিও। যদিও এখন তোমাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। মোনরো ডায়াগনস্টিক রিডিং এক্সামিনেশন, গেটস রিডিং ডায়াগনস্টিক টেস্ট, গ্রে ওরাল রিডিং টেস্ট, ডিউরেল অ্যানালিসিস অফ লার্নিং ডিফিকাল্টি, উডকক রিডিং মাস্টারি টেস্ট,
কি ম্যাথ ডায়াগনস্টিক এরিথমেটিক টেস্ট, স্ট্যানফোর্ড ডায়াগনস্টিক এরিথমেটিক টেস্ট। এগুলো সব সাল দেওয়া আছে, সালগুলো তোমাদের এত কিছু করার দরকার নেই, শুধু টেস্টগুলোর নাম মনে রাখবে। সমস্যা নির্ণায়ক অভিক্ষার উদাহরণ হলো ইলিনয়েস টেস্ট অফ সাইকোলিঙ্গুইস্টিক এবিলিটিস অ্যান্ড ম্যারিয়ানে প্রস্টিং ডেভেলপমেন্ট টেস্ট অফ ভিজুয়াল পারসেপশন। পরবর্তী প্রশ্ন, অপ্রথাগত পঠন অভিক্ষা হলো পুস্তক থেকে সংগৃহীত তথ্য অধ্যয়নে সরল থেকে জটিল স্তরে পর্যায়ক্রমে বিন্যাস করা। পরবর্তী প্রশ্ন দেখো, জনসন এবং ক্রেসকৃত ইনফর্মাল রিডিং ইনভেন্টরিতে পঠনের 4টি স্তরের কথা উল্লেখ করেছেন। স্বাধীন স্তর, পাঠদানের স্তর, হতাশার স্তর, শ্রবণ বোধগম্যতার স্তর। শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুর বুদ্ধাঙ্ক 45 থেকে 75। প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুর বুদ্ধাঙ্ক 25 থেকে 44। তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশুর বুদ্ধাঙ্ক 25-এর কম। শিখন সমস্যা, দেখো শিখন সমস্যা প্রশ্ন রয়েছে, 4টি অপশন রয়েছে। দেখো পঠন অক্ষমতাও পড়ে, লিখন অক্ষমতাও পড়ে, গাণিতিক অক্ষমতাও পড়ে, তাহলে উপরের সবগুলি হচ্ছে কারেক্ট আনসার। তোমাদের এই যে ডিসঅর্ডারগুলো, এগুলো তোমাদের আমি ডিটেলসে ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তো যারা আমার ওই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, শিক্ষাগত ভাষায় পঠনগত অক্ষমতাকে কি বলে? ডাইলেক্সিয়া হবে না, এটা ডিসলেক্সিয়া হবে। শিক্ষাগত ভাষায় লিখন অক্ষমতাকে ডাইগ্রাফিয়া বা ডিসগ্রাফিয়া বলতে পারো তোমরা। শিক্ষাগত ভাষায় গাণিতিক অক্ষমতাকে ডিসক্যালকুলিয়া বলে। শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের ব্যবস্থাগুলি হলো, দেখো এখানে প্রশ্নটা রয়েছে পে স্কুল, বিশেষ শ্রেণী ব্যবস্থা, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, সবগুলি হবে, তাহলে উপরের সবগুলি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, বধির শিশু সাধারণ শিশু অপেক্ষা সবচেয়ে অধিক পিছিয়ে থাকে ভাষার বিকাশে। সৃজনশীল সম্পর্কে স্ট্যাগনার বলেন, সৃজনী শক্তি বলতে বোঝায় কোনো কিছু পরিপূর্ণ বা আংশিকভাবে নতুন করে সৃষ্টি করা। ওয়ালাক অ্যান্ড কোগান এর মতে বিভিন্ন বস্তুর সংযোগ স্থাপন করে নতুন কিছু সৃষ্টি করাই হলো সৃজন ক্ষমতা। প্যাপলিয়া অ্যান্ড ওল্ডের মতে সৃজনশীলতা হলো সেই ক্ষমতা যার দ্বারা ব্যক্তি নতুনভাবে সৃষ্টি করে সমস্যাকে নতুনভাবে দেখে এবং অভিনব উপায়ে সমাধান করে। অপসারী চিন্তনের ধারণাটি কে দেন? গিলফোর্ড। সৃজনশীলতার উপাদান 4টি। সৃজনশীলতাকে বিশ্লেষণ করলে 4টি ক্ষমতা লক্ষ্য করা যায়: সাবলীলতা, নমনীয়তা, মৌলিকত্ব এবং সম্প্রসারণ। সাবলীলতা বলতে বোঝায় চিন্তন প্রক্রিয়া দ্রুততা। দ্রুত চিন্তা করার ক্ষমতা বা সাবলীলতা সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভাষাভিত্তিক চিন্তনের ক্ষেত্রে কয় ধরনের সাবলীলতা দেখা যায়? 4 ধরনের। শব্দগত সাবলীলতা, অনুষঙ্গমূলক সাবলীলতা, প্রকাশমূলক সাবলীলতা, আদর্শগত সাবলীলতা। শব্দগত সাবলীলতা হলো দ্রুত নতুন নতুন শব্দ ব্যবহার করা। সৃজনশীলরা, সৃজন হবে না, সৃজনশীল ছাত্ররা নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করতে সক্ষম হয়। পরবর্তী প্রশ্ন, অনুষঙ্গমূলক সাবলীলতা হলো কত বেশি এবং কত দ্রুত একটি শব্দের সমার্থক শব্দ তৈরি করা যায়। পরবর্তী প্রশ্ন, প্রকাশমূলক সাবলীলতা হলো শিক্ষার্থী কত দ্রুত প্রদত্ত বাক্য বা বাক্যাংশের পরিবর্তন ঘটিয়ে প্রয়োজনীয় নতুন বাক্য বা বাক্যাংশ গঠন করতে পারে। পরবর্তী প্রশ্ন, পরিস্থিতি অনুযায়ী আদর্শ বা নীতি গঠন করার ক্ষমতাকে বলা হয় আদর্শগত সাবলীলতা। পরবর্তী প্রশ্ন, নমনীয়তা বলতে বোঝায় গতানুগতিক সংস্কৃতি, পূর্বে গৃহীত ধারণা প্রভৃতিকে সহজেই পরিত্যাগ করার ক্ষমতা। নমনীয়তা 2 রকমের হয়: স্বতঃস্ফূর্ত নমনীয়তা ও অভিযোজনমূলক নমনীয়তা। স্বতঃস্ফূর্ত নমনীয়তা বলতে বোঝায় ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যের সঙ্গে নতুন নতুন যে কোনো ভাব চিন্তনের সৃষ্টি করতে পারে। অভিযোজনমূলক নমনীয়তা বলতে বোঝায় নতুন নতুন চিন্তা, ভাবধারা, পরিবেশ ইত্যাদির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। ওয়ালসে এবং প্যাট্রিক সৃজনশীলতার কটি স্তর নির্দিষ্ট করেছেন? 4টি। প্রস্তুতি, সুপ্ত পর্যায়, উদ্ভাবন ও যাচাই করা। সৃজনশীলতার কটি উপাদান? 4টি। সাবলীলতা, নমনীয়তা, মৌলিকত্ব এবং সম্প্রসারণ। ব্রেইলকে দৃষ্টিহীনদের শিক্ষার আত্মা বলা হয়। অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য সর্বপ্রথম গঠিত সংস্থার নাম টিচ।
কত সালে টিচ সংস্থাটি স্থাপিত হয়? 1970 সালে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে এই সংস্থাটি স্থাপিত হয়। ফ্লোর টাইম নামক শিক্ষা পদ্ধতির উদ্ভাবককে? স্ট্যানলি গ্রিনস্প্যান। কিভাবে প্রতিভাবানদের চেনা যায়? পরবর্তী প্রশ্ন দেখো, কিভাবে প্রতিভাবানদের চেনা যায়? এদের বুদ্ধাঙ্ক 140-এর বেশি হয় এবং এরা সাধারণত দয়ালু, সৎ এবং পরার্থবাদী হয়। দুটোই হচ্ছে, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সবগুলি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো, সৃজনশীলতার সঙ্গে বুদ্ধির ধনাত্মক কিন্তু নিম্ন সম্পর্ক বর্তমান। দৃষ্টি প্রতিবন্ধীরা পঠনের জন্য কোন ইন্দ্রিয় ব্যবহার করে? স্পর্শ ইন্দ্রিয়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অ্যাবাকাস যন্ত্র ব্যবহৃত হয়। গণিতের পদ্ধতি শেখানোর জন্য, মানচিত্র তৈরি করার জন্য, হাতের আঙুলের সূক্ষ্ম সঞ্চালনের জন্য। মেলিয়াস ইনকাস এবং স্টেপিস অস্থি বহিঃকরণে অবস্থিত। সৃজনশীলতা প্রক্রিয়ার ধারাবাহিকতা হলো প্রস্তুতি, সুপ্ত পর্যায়, উদ্ভাবন এবং যাচাইকরণ। শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। উডওয়ার্থ শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ এবং অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়। ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে, একথা মনোবিদ ড্রিভার বলেছেন। সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্মসম্পাদনের পরিবর্তন প্রক্রিয়াই হলো শিখন, একথা বলেছেন মনোবিদ ম্যাকগিয়ক। শিখন হলো আচরণের পরিবর্তন বলেছেন, শিখন হলো আচরণের পরিবর্তন, একথা বলেছেন বার্নার্ড। অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা, যা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়াই হলো শিখন, একথা বলেছে মনোবিদ স্মিথ। পরিবেশের সঙ্গে সঙ্গতি সাধনের জন্য প্রয়োজনীয় আচরণের যে কোনো ধরনের পরিবর্তনকে শিখন বলে, একথা বলেছে মনোবিদ জি মার্ফি। শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া, একথা বলেছেন মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো। শিশুর শারীরিক বৃদ্ধিকেই পরিণমন বলে। পরিণমন হলো প্রাণীর মধ্যে সেই সব গুণগত আচরণের পরিবর্তন যার জন্য শিখনের প্রয়োজন হয় না। ব্যাল্ডওয়্যারের মতে উৎকর্ষতা এবং অভিযোজন ক্ষমতার বৃদ্ধিকেই পরিণমন বলে। মনোবিদ কোলেনসিকের মতে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো পরিণমন। পরিণমন হলো জৈবিক এবং শিখন হলো মনস্তাত্ত্বিক, একথা বলেছেন বার্নার্ড। আচরণবাদীদের মতে অন্যতম হলো ইএল থর্নডাইক। থর্নডাইকের মতে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হলো শিখন। শিখনের সংযোজনবাদ তত্ত্ব। থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বটি অনুষঙ্গবাদ ধারণার উপর প্রতিষ্ঠিত। অনুষঙ্গবাদ ধারণা বলতে বোঝায় আমাদের মানসিক প্রতিক্রিয়া, যেমন সংবেদন, প্রত্যক্ষণ, প্রতিরূপ প্রভৃতি বিভিন্ন মানসিক এককের সংযোগে সৃষ্টির ফল। থর্নডাইকের শিখন তত্ত্বটি ভুল ও প্রচেষ্টা তত্ত্ব বলে খ্যাত। ক্ষুধার্ত বিড়ালের উপর পরীক্ষা করেছেন থর্নডাইক। প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের সমর্থনে থর্নডাইক কুকুর, বিড়াল এবং মানুষের উপর পরীক্ষা করেছেন। অনুবর্তন প্রতিক্রিয়া দুই রকমের হতে পারে, প্রাচীন বা নিষ্ক্রিয়, সক্রিয় বা অপারেন্ট। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ। কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষা করেন প্যাভলভ। স্কিনারের মতে মনস্তত্ত্বের উদ্দেশ্য হল প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ এবং আচরণের পূর্বাভাস দেওয়া। স্কিনারের মতে আচরণ কয় প্রকার, রেসপন্ডেন্ট ও অপারেন্ট। যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক আছে তাকে বলা হয় রেসপন্ডেন্ট জাতীয় আচরণ, যেমন লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো। যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক নেই তাকে বলে অপারেন্ট জাতীয় আচরণ। সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার পুস্তকটি প্রকাশ করেন স্কিনার 1935 সালে। ক্ষুধার্ত ইঁদুর নিয়ে পরীক্ষা করেন স্কিনার। অপারেন্ট অনুবর্তনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৌশল হলো শেপিং, অর্থাৎ আচরণকে নির্দিষ্ট রূপ দেওয়া। প্রাচীন অনুবর্তনের আবিষ্কর্তা প্যাভলভ, অপারেন্ট অনুবর্তনের আবিষ্কর্তা স্কিনার। প্রাচীন অনুবর্তনে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনটি হলো ল অফ কন্টিগুইটি, একই সময়ে উপস্থিতির নীতি। অপারেন্ট অনুবর্তনে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনটির ভিত্তি হলো ল অফ এফেক্ট। প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় এএনএস দ্বারা, অটোমেটিক নার্ভাস সিস্টেম। অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় সিএনএস দ্বারা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। গেস্টাল্ট শব্দটি একটি জার্মান শব্দ। গেস্টাল্ট শব্দটির অর্থ গঠন, কাঠামো বা অবয়ব বা সম্পূর্ণ আকার।
কোন কোন মনোবিদের পরীক্ষার ফলে গেস্টাল্ট তত্ত্বটি গড়ে ওঠে? ওয়ার্দিমার, কুট, কফকা এবং উলফগ্যাং কোহলার। প্রধানত শিখন এবং প্রত্যক্ষণ এই দুটি মানসিক প্রক্রিয়ার উপরেই গেস্টাল্টবাদীরা পরীক্ষা করেন। মুরগি নিয়ে পরীক্ষা করেন কোহলার, শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেন কোহলার। অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার ক্রমানুযায়ী পুনরুদ্রেক বা মনে করাকে স্মৃতি বলে। যে প্রক্রিয়ার সাহায্যে পূর্বে শেখা কোনো কাজকে একইভাবে সম্পূর্ণ করতে পারি তাই হলো স্মৃতি। একথা বলেছে মনোবিদ উডওয়ার্থ। পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তাকে পুনরুদ্রেক করাই হলো স্মৃতি। অভিজ্ঞতার সঞ্চয়ন, সংরক্ষণে ও পুনরুদ্রেক যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলে স্মৃতি। স্মৃতি একটি জটিল মানসিক প্রক্রিয়া। স্মৃতির তিনটি উপাদান: স্থিরকরণ, সংরক্ষণ বা ধারণ, পুনরুত্থাপন। পুনরুত্থাপনকে আবার দুভাগে ভাগ করা যায়, পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞা। কোনো বিষয় স্মরণের জন্য প্রথম যে মানসিক প্রক্রিয়ার প্রয়োজন তা হলো শিখন। স্মৃতির প্রথম পর্যায় শিখন, স্মৃতির দ্বিতীয় পর্যায় সংরক্ষণ, স্মৃতির তৃতীয় পর্যায় পুনরুত্থাপন। পুনরুদ্রেক ঘটে বস্তুর অনুপস্থিতিতে, প্রত্যভিজ্ঞা ঘটে বস্তুর উপস্থিতিতে। স্মৃতিকে তিনটি ভাগে ভাগ করা যায়: তাৎক্ষণিক বা সংবেদনমূলক, স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী। চাঙ্কিং প্রক্রিয়া বলতে বোঝায় কয়েকটি বস্তুকে নিয়ে একটি দল গঠন করা। নেমোনিক একটি গ্রিক শব্দ যার অর্থ হলো স্মরণের সহায়ক। নেমোনিক বলতে বোঝায় এমন কৌশল যা স্মৃতির উন্নতি ঘটাতে সাহায্য করে। নেমোনিকের কয়েকটি কৌশল হলো লকি পদ্ধতি, বর্ণনামূলক পদ্ধতি, প্রথম অক্ষর কৌশল, কিওয়ার্ড মেথড। রসের মতে মনোযোগ হলো একটি প্রতিক্রিয়া যা চিন্তার বিষয়কে সুস্পষ্টভাবে মনের দরজায় উপস্থিত করে। উডওয়ার্থের মতে চেতন মনের নির্বাচন প্রক্রিয়া হলো মনোযোগ। আর.এন. শর্মার মতে মনোযোগ হলো প্রক্রিয়া যা ব্যক্তিকে তার আগ্রহ এবং মনোভাব অনুযায়ী পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্য থেকে বিশেষ উদ্দীপককে নির্বাচন করতে বাধ্য করে। মনোযোগের বস্তুগত নির্ধারকগুলি হলো তীব্রতা, বিস্তৃতি, পুনরাবৃত্তি, অভিনবত্ব, গতিশীলতা, স্পষ্টতা, পার্থক্য, বিশেষ উপস্থিতি, রং ও দীর্ঘ নির্ণয়। মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি হলো আগ্রহ, প্রবৃত্তি, অভ্যাস, সেন্টিমেন্ট, মনোপ্রকৃতি, শিক্ষা এবং অভিজ্ঞতা। শিখনের ফলে আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, আচরণের পরিবর্তন ঘটে এবং অভিযোজনের সক্ষম হয়, অর্থাৎ উপরের সবগুলি। শৈশবে অর্থাৎ 2 বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় প্রাচীন অনুবর্তনের মাধ্যমে। প্রথম বাল্যকালে 2 থেকে 6 বছর বয়সে শিশু অধিকাংশ ক্ষেত্র শেখে চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে, সক্রিয় অনুবর্তনের সাহায্যে। উত্তর বাল্যকালে শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে চেষ্টা ও ভ্রান্তির সাহায্যে, সক্রিয় অনুবর্তনের সাহায্যে এবং অন্তর্দৃষ্টির সাহায্যে। শিখনের ফলে কোন পদ্ধতিতে বুদ্ধি অপেক্ষা সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? অন্তর্দৃষ্টি পদ্ধতি। শিখনের কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? জ্ঞানমূলক তত্ত্ব। সক্রিয় অনুবর্তন প্রধান দুটি নীতির মধ্যে একটি হলো শক্তিশালী উদ্দীপক, অপরটি হলো শেপিং বা আচরণের রূপদান। স্কিনার বক্স ব্যবহৃত হয় সমস্যা সমাধান শিখনে। শিখনের কোন ব্যাখ্যা থেকে পরিকল্পিত শিখন কৌশলটি উদ্ভূত? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব থেকে। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য হলো পাঠ্য বিষয়কে পরিকল্পিতভাবে বিন্যস্ত করা, ত্রুটিপূর্ণ আচরণকে সংশোধন করা, জটিল বিষয়কে উপস্থাপন করা। সমগ্রতাবাদ আন্দোলন শুরু হয় জার্মানিতে। অন্তর্দৃষ্টির প্রয়োজন হলো শিক্ষার্থীর বুদ্ধি, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা, শিক্ষার্থীর আগ্রহী, সবগুলি। তাহলে উপরের সবগুলি হচ্ছে সঠিক উত্তর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাকি প্রশ্নগুলো আলোচনা করব। একে একে 1200 প্রশ্ন আমি তোমাদের কিন্তু শেষ করে দেব। প্রত্যেকেই বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের পিডিএফটা পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলকে ফলো করে দিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।